আজকে এসে রাষ্ট্রপতিকে সরানোর বিষয়টি কেন আসছে? কারণ শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন সময়ে যে সমস্ত সাংবিধানিক পদগুলো ছিল তার মধ্যে সর্বশেষ সবেধন নীলমণি হচ্ছে এই রাষ্ট্রপতি ছুপ্পু। সুতরাং এই ছুপ্পুর বিদায়ের যে বিষয়টি, সেটি অনেকাংশেই জড়িত হচ্ছে শেখ হাসিনা যখন নির্দিষ্ট সময় বেঁধে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দেওয়ার পরে কিছু কিছু পরিবর্তন অনেক বেশি জরুরি হয়ে পড়েছে। তারেক রহমানের ক্ষমতায় আসা, জুলাই ঘোষণা বাস্তবায়ন না হওয়া, আবার ঠিক 2 বছর পরে আবার জুলাই আসছে, জামাত তাদের চরিত্র উন্মোচন করেছে এবং এক ধরনের দূরত্ব তৈরির যে নাটক ছিল জামাত এবং বিএনপির ভেতরে, এই সমস্ত কিছুকে ঢেলে সাজিয়ে নতুন করে মার্কিন ডিপ স্টেটের যে একটি দেশ, সেই দেশটাকে কায়েম করার জন্য এটি হচ্ছে কফিনের আরেকটি বড় পেরেক। এই পেরেকটি ভারতের জন্য ততটা গুরুত্বপূর্ণ ছিল না, ততটা গুরুত্বপূর্ণ চায়নার জন্যও ছিল না, পাকিস্তানের জন্যও ছিল না, কিন্তু মার্কিনীদের জন্য গুরুত্বপূর্ণ। এর কারণ হচ্ছে একই সময়ে যখন শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরবেন, ঠিক একই সময়ে তারেক রহমান চায়না সফরে গিয়ে এসেছেন এবং শি জিনপিং কিন্তু প্রথমে তাকে সাক্ষাতের সময় দেয়নি, কারণ করিডোর বিষয়টি ইয়েতে ছিল না, এজেন্ডাতে ছিল না। যখন তারেক রহমান এনশিওর করেছে যে করিডোর বিষয়টি আসবে, তখন মার্কিনীরা চাচ্ছে রাখাইন করিডোর, আর চায়না চাচ্ছে মায়ানমারের উপর দিয়ে কুনমিং এর পর্যন্ত করিডোর। এই করিডোরটি চায়নার জন্য যেমন অত্যন্ত গুরুত্বপূর্ণ, বাংলাদেশের বাণিজ্য শুধু না, বাংলাদেশকে ব্যবহার করে চায়না মার্কিনীদের জন্য যে সামরিক থ্রেট হিসেবে নতুন করে বিশ্বের বুকে নিজেদেরকে জাহির করার চেষ্টা করছে, সেই জন্য এই করিডোরটি যেমন গুরুত্বপূর্ণ, মার্কিনীদের জন্য এই করিডোরটি একটি থ্রেট। সুতরাং তিস্তা ব্যারেজ আলোচনাতে নেই, রাখাইন করিডোর মার্কিনীরা নিয়ে নিয়েছে, কুনমিং করিডোর যদি কোনো না কোনো ভাবে তারেক রহমানের কাছ থেকে নিয়ে নেয়, তাহলে মার্কিনী যে নিয়ন্ত্রণ, মার্কিন ডিপ স্টেটের যে বাংলাদেশের উপরে নিয়ন্ত্রণ, সেই নিয়ন্ত্রণ কিন্তু হুমকির মুখে পড়বে। বাণিজ্য চুক্তি বাতিলের সুযোগ সেখানে রয়েছে, এগুলো হুমকির মুখে পড়বে। সুতরাং এই সমস্ত কিছু বিবেচনায় পরাশক্তি হিসেবে চায়নাকে মোকাবেলা করার জন্য ভারত যেমন কোনো না কোনো ভাবে তাদের 2024-এর 5 আগস্টে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার পরে ভারতের মার্কিনীদের সঙ্গেই কোনো না কোনো ভাবে যোগাযোগ করে বাংলাদেশের মাটি যাতে ভারতের নিরাপত্তার জন্য হুমকি না হয়, সেটিকে বিবেচনায় নিচ্ছে। আবার ইন্ডিয়াতে কিন্তু একই সময়ে ককরোচ পার্টি নামে একটি ডিপ স্টেট কনস্পিরেসি শুরু হয়েছে। তো এই সবকিছু মিলিয়ে বাংলাদেশে এই সময়ে মার্কিন ডিপ স্টেটের অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ হয়ে দাঁড়িয়েছে হচ্ছে রাষ্ট্রপতিকে পরিবর্তন করা। কারণ সেই রাষ্ট্রপতি যে জিয়া রহমানের বৈধতা, তারেক রহমানের ক্ষমতার বৈধতা দেওয়ার জন্য রাষ্ট্রপতি হিসেবে তাকে রাখা হয়েছিল, আজকে এসে মার্কিনীদের পূর্ণ নিয়ন্ত্রণ রাখার জন্য তাকে সরিয়ে দেওয়া যেমন জরুরি, ঠিক একইভাবে যেই নামগুলোর কথা আপনি বললেন, আমরা সকলেই জানি যে এই প্রত্যেকটি নাম হচ্ছে মার্কিন ডিপ স্টেটের সঙ্গে সম্পৃক্ত। আব্দুল সবুর রিটায়ার্ড সচিব, তাকে এনে মুখ্য সচিব করা হয়েছে। নাসিমুল গনি খলিলুর রহমানের বোনের জামাই, তাকে যুক্ত করা হয়েছে এবং এদের প্রত্যেকের সঙ্গে মৌলবাদীদের যোগাযোগ আছে, জামাতের যোগাযোগ আছে, পাকিস্তানের যোগাযোগ আছে। সুতরাং মার্কিন স্বার্থ রক্ষার জন্য বাংলাদেশের মাটিতে এই মুহূর্তে যে কাজটি ঘটতে যাচ্ছে তা আসলে মার্কিনীদের স্বার্থ রক্ষায়। এখানে
এর পরবর্তীতে হয়তো আলোচনায় আসতে পারে যে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আওয়ামী লীগের যে ডিসেম্বরে রাজনীতিতে ফেরা, শেখ হাসিনার দেশে ফেরা এবং সকল ষড়যন্ত্রের মুখোমুখি হয়ে নিজেকে আইনের কাছে সোপর্দ করে হলেও দলকে বাঁচানো, দেশ বাঁচানোর যে চেষ্টাটা, সেই চেষ্টাটা আসলে কতটুকু সময়ের সাথে সাযুজ্যপূর্ণ থাকছে অথবা কতটা বিলম্বিত হতে পারে, এই বিষয়টিও কিন্তু আজকে এই ঘটনার ভেতর দিয়ে আলোচনা হবে। তবে আমার মনে হয় যে আমরা যেহেতু বিভিন্ন সূত্রে শুনেছি, এখন পর্যন্ত সরকারের মাধ্যমে তো আমরা কোনো কিছু শুনিনি। আপনি একজন সাংবাদিক, এরকম আরো কিছু সিনিয়র সাংবাদিক কিংবা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাংবাদিকদের মাধ্যমে আমরা শুনেছি। আমার মনে হয় যে পুরো বিষয়টা নিয়ে একটা বৃহত্তর আলোচনা এবং বৃহত্তর অ্যানালিসিস আমাদের হতে পারে সরকার যখন সিদ্ধান্তটি নিয়ে নিবে। তবে দেশে যারা আছে তাদের জন্য বলি, এটি কিন্তু দুর্যোগের ঘনঘটা। একে জুলাইয়ের 2 বছর পূর্তি, সাংবিধানিক প্রক্রিয়া বজায় রাখার জন্য জুলাই সনদের বাস্তবায়ন না করা বিএনপির, এবং আন্তর্জাতিক রাজনৈতিক প্রেক্ষাপটে মার্কিনীরা যে এই বাংলাদেশটাকে তাদের নিয়ন্ত্রণে রাখতে চায়, সেই নিয়ন্ত্রণে রাখার প্রক্রিয়া হিসেবে তারা শেখ হাসিনাকে সরিয়ে দিয়েছে। সুতরাং এই রাষ্ট্রপতির নিয়োগের ভেতর দিয়ে শেখ হাসিনার দেশে ফিরে আসার অনিশ্চিত করাটা একটা অন্যতম কারণ। এবং দেশের অভ্যন্তরে যে সমস্ত আওয়ামী লীগের নেতাকর্মীরা আছে, ছাত্রলীগের নেতাকর্মীরা আছে, যারা মৃত্যু ভয় উপেক্ষা করে, নিষেধাজ্ঞা উপেক্ষা করে, জেল জুলুম নির্যাতনকে উপেক্ষা করে রাজপথে নামছে, তাদের জন্য আরো ভয়ঙ্কর সময় হয়তো অপেক্ষা করছে। সুতরাং আমাদের আসলে একটি দিন কিংবা 2টি দিন অপেক্ষা করতে হবে। কিন্তু সাবধানতার জন্য আজকে আপনার এই আলোচনায় আপনি যে প্রসঙ্গটি তুলেছেন, আপনাকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই আমাকে এই প্রসঙ্গে আলোচনা করবার জন্য, যোগ্য মনে করে যুক্ত করবার জন্য। এবং বাংলাদেশের মানুষের জন্য আমরা এই আলোচনাটি একটি গতিশীল প্রক্রিয়া হিসেবেই রাখতে চাই, যেটি ধারাবাহিক থাকবে। আমরা অন্য একটা প্রসঙ্গে যাব, তার আগে আপনি একটু কবিতা শুনি আপনার কাছে। জুলাইতে আসলে তো বঙ্গবন্ধুকে বিক্রি করা হয়েছে। তরুণ প্রজন্ম, জেনজি, তারা বঙ্গবন্ধুর যে সমস্ত উক্তি শুনে রাজপথে ঝাঁপিয়ে পড়েছিল, তারা বুঝতে পেরেছিল 5 আগস্টেই যে বঙ্গবন্ধু আসলে ইতিহাস থেকে মুছে দেবার একটি ষড়যন্ত্রের বড় অংশই হচ্ছে 24 জুলাই এবং 5 আগস্টে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙা, ধানমন্ডি 32 নম্বর ভাঙা, এগুলোর ভেতর দিয়ে অনেকগুলো ঘটনা ঘটেছে। সেই তরুণ প্রজন্ম যারা বঙ্গবন্ধুকে মাথায় রেখে, বঙ্গবন্ধুকে হৃদয়ে রেখে মনে করেছিল যে বাংলাদেশটাকে তারা হয়তো একটি নতুন গণতান্ত্রিক দেশ হিসেবে তারা উপহার দিতে পারবে, বঙ্গবন্ধুরই স্বপ্নের বাংলাদেশ তারা তৈরির সংগ্রামে তারা রত আছে এবং সেটা তারা জারি রাখতে পারবে। কিন্তু তাদের যে মোহগ্রস্ত হয়েছে, তার ঠিক পরবর্তীতেই সেই তরুণ প্রজন্মেরই অনেকেই বঙ্গবন্ধুকে নিয়ে এখন কবিতা লিখছে। সেরকমই তরুণ প্রজন্মের একজন মেয়ে, আমাদের খুব স্নেহের ছোট বোন জেসমিন মোহনা, সে একটি কবিতা লিখেছে। সেই কবিতাটি আমি আজকে আপনার এই আয়োজনে তরুণ প্রজন্মের জন্য, যারা আগামীতে লড়াইটা করবে এবং লড়াইটা এই ঝুঁকি নিয়ে মৃত্যুবরণ করার চেয়ে সাহসী হয়ে, কৌশলী হয়ে যুদ্ধ জয়ের প্রক্রিয়াতে যাওয়াটার প্রক্রিয়ায় যারা যুক্ত হবে, তাদের জন্য জেসমিন মোহনার লেখা আমার পিতার নাম শেখ মুজিবুর রহমান। আমি গ্রিক পুরাণ কিংবা নর্স পুরাণ কিংবা ওল্ড টেস্টামেন্টের অগ্নি অধ্যায় থেকে আসিনি। আমার জন্ম কাহিনী লেখা নেই কোনো দেবতা, কোনো জ্যোতিষীর শিলালিপিতে।
আমি এসেছি শেখ মুজিবের লাল সবুজের নরম পলিমাটির গভীর থেকে, যেখানে রোদে ওঠা ধান গাছের শিরায় স্বাধীনতার রক্তস্রোত বয়ে চলে। আমি এসেছি শেখ মুজিবুর রহমানের উঁচু করা তর্জনীর এক বিন্দু আলোর রেখা থেকে, যা ভেদ করে গিয়েছিল একটি জাতির নিঃশেষ অন্ধকার। আমি এসেছি সেই পতাকার সবুজে ভেজা ঘ্রাণ থেকে, লালের গোপন অগ্নি থেকে। আমি সেই মাটির গন্ধ, যে মাটি থেকে উঠে দাঁড়িয়েছিল একটি জাতি, একটি নাম, একটি বজ্র, স্বাধীনতা। আমার রক্তে আছে ৭ই মার্চের সেই বজ্রধ্বনি, যা শুনে আকাশ পর্যন্ত থমকে গিয়েছিল। আমার মুঠিতে বাঁধা একটি জাতির না বলা শপথ। আমাকে মুছতে পারবে না কেউ। আমার জন্মের সনদ লেখা হয়েছে শহীদের রক্তে, বীরাঙ্গনার সম্ভ্রমে। আমার পিতার নাম শেখ মুজিবুর রহমান, যেই নাম উচ্চারণ করলে মাটির গভীর থেকেও নড়ে ওঠে ইতিহাস। আমার মৃত্যুর পরে কবরের এপিটাফে লিখে দিও, মেয়েটা বঙ্গবন্ধুকে ভালোবাসে। চমৎকার, কি স্পর্শ করার মতো। তরুণ প্রজন্মের অনেকেই এখন বঙ্গবন্ধুকে নিয়ে লিখছে। আমি কিন্তু বঙ্গবন্ধুকে নিয়ে শত আবৃত্তিতে বঙ্গবন্ধু একটি বই প্রকাশ করি, যার মুখবন্ধ লিখেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে, এবং বঙ্গবন্ধুর প্রিয় কবিতাও সেখানে ছিল, রবীন্দ্রনাথ নজরুলের কবিতাও সেখানে ছিল। বইটির মোড়ক উন্মোচন করেছিলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা 2022-এর 27 জানুয়ারি। বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে আমি ওই বইটি প্রকাশের উদ্যোগ নিই, সম্পাদনা আমি নিজে করেছিলাম। তো সেখানে আমরা তরুণ প্রজন্মের অনেকের কাছে গিয়েছিলাম, কিন্তু তাদের কাছ থেকে, অনেকের কাছ থেকে সেরকম মানসম্পন্ন কবিতা আমরা পাইনি, যার ফলে বঙ্গবন্ধুকে নিয়ে লেখা ঐতিহাসিক কবিতাই অনেক বেশি সেখানে স্থান পেয়েছিল। জন্ম শতবর্ষে লেখা কবিতাও সেখানে ছিল। তার মধ্যে আপনার জ্ঞাতার্থে জানাতে চাই, বইটা আমি আপনার কাছে পৌঁছানোর ব্যবস্থা করব। শঙ্খ ঘোষের কবিতা কিন্তু সেখানে আছে। শঙ্খ ঘোষ তার জীবনে মহাত্মা গান্ধীকে নিয়ে কবিতা লিখেছেন, এরপরে তিনি লিখেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে, এবং ওই কবিতাটি তার লেখা শেষ কবিতা। তার পরপরই তিনি মারা যান। তিনি কবিতাটি মুখে বলেন, তখন তার লেখার ক্ষমতা ছিল না, তার মেয়ে লেখেন এবং কবিতাটি আমাদের কাছে পাঠায়। তো ওই জায়গাতে দাঁড়িয়ে এখনকার তরুণ প্রজন্ম, তারা যে বুঝতে পেরেছে যে বঙ্গবন্ধুই আমাদের শেষ ঠিকানা, বঙ্গবন্ধুর কাছেই আমাদের ফিরে যেতে হবে, এই বাংলাদেশটাকে অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলবার জন্য যে যুদ্ধ সামনে, সেই যুদ্ধে বঙ্গবন্ধুর নির্দেশিত পথেই আমাদেরকে যেতে হবে। সেই জায়গাতে দাঁড়িয়ে এই তরুণ তুর্কিদের, এই একটি প্রজন্ম যাদেরকে আমরা জেনজি বলি, তারা যে লিখতে শুরু করেছে, এই লেখাগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং এগুলোর সংকলন হওয়া দরকার। আমি নিশ্চিতভাবে এটি নিয়ে কাজ করছি এবং ভবিষ্যতে এটি আপনাদেরকে আবারও আমি জানাবো। খুব প্রাসঙ্গিক একটা বিষয় সামনে এসছে, এটা খুবই আলোচিত হয় এখন। জন্মশতবার্ষিকীর সেই যে ব্যয়বহুল উদযাপন, এত মানুষকে এত সুযোগ সুবিধা দেওয়া হলো, নানা কিছু দেওয়া হলো, অনেক কিছু করলেন তারা সবাই একটুকু বলে। এখন দেখেন, মুজিব বর্ষের যিনি আহ্বায়ক ছিলেন বাংলার, রফিকুল ইসলাম স্যার, তিনি মারা গিয়েছেন, কিন্তু রাজনীতির মানুষ সরাসরি না হওয়ার কারণে তিনি যে মানুষটিকে তার সঙ্গে 16 বছর নজরুল ইনস্টিটিউটের পরিচালক হিসেবে রেখেছিলেন, সেই লোকটি হচ্ছে কবি রেজাউদ্দিন স্ট্যালিন। 5 আগস্টের পরে প্রথম যে পরিষদটি ভেঙে নতুন কমিটি গঠন করা হয়, সেটি হচ্ছে কবিতা পরিষদ, কবি মোহন রায়হান এবং এই রেজাউদ্দিন স্ট্যালিন। সেই রেজাউদ্দিন স্ট্যালিন এখন শিল্পকলার ডিজি। সেই রেজাউদ্দিন স্ট্যালিন
মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাস করে এরকম সাংস্কৃতিক সংগঠনগুলোকে অনুদান না দেবার ব্যাপারে তিনি ভূমিকা রাখেন। তাদেরকে বরাদ্দ দেয়া হয় না, তাদেরকে সুযোগ দেয়া হয় না। ইনি কিন্তু রাজকবিও ছিলেন, এরশাদের আমলে রাজকবিও ছিলেন। তিনি সরকারের পিজিপি, প্রেজেন্ট গভর্নমেন্ট পার্টি, তিনি সরকারের কবি, সরকারি কবি। তো এরশাদের সময়ও ছিল, বিএনপির সময়ও ছিল 91 থেকে 96, আওয়ামী লীগের সময় সুযোগ পায় নাই, কিন্তু এর রফিক স্যারদের মতো মানুষের পেছনে তারা থেকেছে। আরেকজন হচ্ছেন দীর্ঘদিন ইয়েতে ছিলেন, মুখ্য সচিব ছিলেন, খুব গুরুত্বপূর্ণ সচিব ছিলেন কবি কামাল চৌধুরী, যিনি মুখ্য সমন্বয়কারী ছিলেন। কামাল চৌধুরীর মাধ্যমে যারা যারা ওই সময় সুযোগ পেয়েছে, তিনিও সরাসরি কিন্তু রাজনীতির মানুষ নন, ব্যুরোক্রেসির মানুষ। সুতরাং সরাসরি রাজনীতিতে সম্পৃক্ত যারা, তারা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর আয়োজনে উপেক্ষিত হয়েছিল, এবং এই উপেক্ষার ফল কিন্তু আওয়ামী লীগ রাজনৈতিকভাবে ভোগ করতে শুরু করে 2020 করোনার পরবর্তী সময় থেকে। এবং করোনার সময়ই শেখ হাসিনাকে প্রথমত তারা ঘিরে ফেলে, রাজনৈতিক নেতা কর্মীদের সঙ্গে শেখ হাসিনার দূরত্ব তৈরি করে, এবং এই দূরত্বের ধারাবাহিকতায় 24-এর 5 আগস্ট হয়। আপনাকে একটা কথা বলি, দেখেন তো, আগস্ট মাসের 1 তারিখ বাংলাদেশ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ কারো কোনো রাজনৈতিক কর্মসূচি ছিল না। আমি একটা বোকা মানুষ, রাজনীতি বুঝি, রাজনীতির সংগ্রাম করেছি। আমি 1 আগস্টে শাহবাগে কিন্তু আপনার প্রদীপ প্রজ্বলন করলাম এবং 15 আগস্টে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করলাম। 1 আগস্টে সম্মিলিত সাংস্কৃতিক জোটের প্রতিবাদ সমাবেশ করলাম, এবং 1 আগস্ট থেকে ধারাবাহিকভাবে 31 আগস্ট পর্যন্ত বঙ্গবন্ধুকে নিবেদিত কবিতার আবৃত্তির অনুষ্ঠান হবে, একটি মঞ্চ তৈরি করেছিলাম জাতীয় জাদুঘরের সামনে। 2 তারিখে সেই মঞ্চটা পুড়িয়ে দেওয়া হয়। 5 আগস্টে আমাকে দেশ ছেড়ে পালিয়ে আসতে বাধ্য হই আমি, মামলা আছে। আর এখন ধারাবাহিকভাবে এই যে ইউনূসের কি বলে আপনার ডাস্টবিন উপদেষ্টা, যারা প্রথম বই মেলাতে শেখ হাসিনার নামে ডাস্টবিন তৈরি করলো, সেই দুঃসাহস যে দেখালো, সে একটি অনলাইন পোর্টালের অনুমতি নিয়েছে এবং সেখানে ধারাবাহিকভাবে অনেকের নামে রিপোর্ট করছে। তার মধ্যে কয়েকদিন আগে আমার নামেও একটি রিপোর্ট করেছে। সুতরাং একজন সংস্কৃতি কর্মী হিসেবে যে দায়িত্ব আমি পালন করেছি, আগামীতে সেই দায়িত্ব পালন করবার জায়গা থেকে কিন্তু আপনার এই আয়োজনে বারবার যুক্ত হই। এই কারণে আমাকে ফ্যাসিস্টের দালাল বলা হয়। আমি বলি আমি ফ্যাসিস্টের দালাল না, আমি ফ্যাসিস্ট। আমাকে বলা হয় ভারতীয় দোসর, আমি বলি হ্যাঁ ভারতীয় দোসর। ভারত যদি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাষ্ট্র থাকে, তাহলে আমাদের প্রতিবেশী রাষ্ট্র হিসেবে তাদের সহযোগিতা আমাদের প্রয়োজন। সেই জায়গাতে দাঁড়িয়ে আপনি আমাকে যে এখানে আপনার আয়োজনে গুরুত্বপূর্ণ এবং একেবারে কি বলে ওটাকে, প্রয়োজনীয় বিষয়গুলোতে কথা বলতে যে ডাকেন, আপনার প্রতি কৃতজ্ঞতা। এবং যে সকল দর্শক দীর্ঘ সময় ধরে এটা শোনেন এবং পরবর্তীতেও শোনেন এবং তাদের মন্তব্য দেন, তাদের প্রতিও আমার কৃতজ্ঞতা। সেই কালচারাল ফ্যাসিস্ট তো অনেককে কিন্তু গৌরবও দিয়েছে, কিন্তু তারা স্বীকার করে না। আপনি আজকে বললেন, আরো স্বাধীন খসরু সহ আরো অনেকে গৌরবের সঙ্গে বলেন হ্যাঁ আমি কালচারাল ফ্যাসিস্ট। হ্যাঁ, অফকোর্স অনেকে আপনি দেখেন, আমাদের তো কৃতজ্ঞতা জানানো উচিত মেহের আফরোজ শাওনের প্রতি। তার এই তুমুল জনপ্রিয়তার জায়গা থেকে সে জুলাই আগস্টে কথা তো বলেছে 24-এ, তার পরবর্তীতে সে কথা বলেছিল এবং গ্রেপ্তার হয়েছে। তার ছোট ছেলেটাকে কিন্তু মানে 2 ছেলের স্কুল বন্ধ হয়েছে, একটি ছেলে প্রাইভেট পরীক্ষা দিয়েছে আর ছোট ছেলেটি স্কুল করতে পারছে না। সে প্রাণ ভয়ে অন্য জায়গায় পালিয়ে থাকছে, গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তারের ভয়, মৃত্যু ভয়, সমস্ত কিছু উপেক্ষা করে সে তো নিজে বলছে যে হ্যাঁ আমি ফ্যাসিস্ট, আমার মা ফ্যাসিস্ট, আমার মা এমপি ছিল,
আমার বাবা বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের সভাপতি ছিল। সুতরাং সংস্কৃতি কর্মীরা যখন এগিয়ে আসতে শুরু করে তখন রাজনৈতিক কর্মীরা কিন্তু আরো বেশি উদ্দীপ্ত হয়। রাজনৈতিক কর্মীদের মতো সংস্কৃতি কর্মীদের জমায়েত করার ক্ষমতা থাকে না, কিন্তু রাজনৈতিক কর্মীদের জমায়েত করে, উজ্জীবিত করে, আন্দোলিত করে একটি আন্দোলনকে বেগবান করার সক্ষমতা কিন্তু সংস্কৃতি কর্মীরা রাখে। যে কারণেই আমরা কথা বলি 2024-এর 14 জুলাই রাত থেকে শাহবাগে স্লোগান দিয়েছে আমি কে তুমি কে বাঙালি বাঙালি। 18 জুলাই প্রথম প্রোগ্রাম করেছি, নিজে প্রথম বলেছি যে এই জুলাইয়ের প্রথম শহীদ ঢাকা কলেজের ছেলে সবুজ মিয়া, তার বাড়ি নীলফামারী, ছাত্রলীগের। দুপুরে চট্টগ্রামে একটি ছাত্রাবাসের 6 তলার ছাদ থেকে ছুঁড়ে ফেলে দিয়ে 2 জন ছাত্রলীগ কর্মীকে নিহত করা হয়, তারা দ্বিতীয় এবং তৃতীয় শহীদ। 4 নম্বরে গুলিবিদ্ধ হয় আবু সাইদ, অথচ আবু সাইদকে হিরো করা হয়। আর এই সবুজ মিয়া কিংবা ওই 2 জন চট্টগ্রামের ছাত্রলীগ কর্মীদের বাবা মা ভাই বোন কোনোদিন হত্যার বিচার চাইতে পারবে না, ইন্ডেমনিটি দেয়া হয়। আমরা কোনো না কোনো ভাবে সাংবিধানিক প্রক্রিয়াতে দেশটাকে রাখবার যে চেষ্টাটা ছিল, সেই চেষ্টার জন্য আমরা বিএনপিকে তাদের যতটুকু প্রশংসা করা দরকার আমরা করেছি। আমরা সেনাপ্রধানের যতটুকু প্রশংসা করা দরকার আমরা করেছি। কিন্তু ইউনূসের সঙ্গে তাদের বিরোধ, জামাতের সঙ্গে তাদের বিরোধে তাদের জন্য কথা বলা এবং আওয়ামী লীগকে ফিরিয়ে আনার প্রক্রিয়া হিসেবে বিএনপিকে এই নির্বাচনে বিজয়ী করা যে একটি আন্দোলনের প্রথম ধাপ, সেই ধাপ হিসেবেও আমরা কিন্তু বিএনপিকে সমর্থন করেছি। কিন্তু আজকে এসে বিএনপি যখন তারেক রহমান যখন তার বাবা যেমন বন্দুকের নলে আবু সাদাত মোহাম্মদ সায়েমকে রাষ্ট্রপতি থেকে সরিয়ে দেয়, পদত্যাগ করায়, আজকে এসে তারেক রহমান শুধুমাত্র খলিলুর রহমানের ভয়ে, ডক্টর ইউনূসের ভয়ে কিংবা ডিপ স্টেটের ষড়যন্ত্রের ভয়ে ক্ষমতায় থাকার জন্য একটি সাংবিধানিক পদ থেকে অগণতান্ত্রিকভাবে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেবকে ছড়িয়ে দিবে এবং কোন ধরনের কোন রাজনৈতিক ব্যক্তিদেরকে উপেক্ষা করে, রাজনৈতিক নেতৃত্বকে উপেক্ষা করে ক্যাবিনেট সেক্রেটারি কিংবা মুখ্য সচিবকে আনবে, বুঝতে হবে যে দল কিন্তু ক্রমশ দুর্বল হয়ে পড়বে। দলের সঙ্গে সরকারের যদি দূরত্ব তৈরি হয় তাহলে সেই দল কখনোই শক্তিশালী থাকে না, আবার সরকারও কিন্তু জনবিচ্ছিন্ন হয়। 24-এর 5 আগস্ট ষড়যন্ত্র যেমন সত্য, আবার ষড়যন্ত্রের প্রক্রিয়ার মূল অংশটা ছিল কিন্তু আওয়ামী লীগকে জনবিচ্ছিন্ন করে দেয়া। বঙ্গবন্ধুকে প্রয়োজন, বঙ্গবন্ধুকে রেখেছে, আওয়ামী লীগকে জনবিচ্ছিন্ন করেছে। আর এখন দলের নেতৃত্বকে উপেক্ষা করে মার্কিন ডিপ স্টেটের 2 জন মানুষ, দেখেন এই খলিলুর রহমানকে যে 2 জন মানুষ খলিলুর রহমানের পদত্যাগ দাবি করেছিল উপদেষ্টা হিসেবে, সেই 2 জনের অন্যতম হচ্ছে একজন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব, আরেকজন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল। অনেকেই কিন্তু ভেবেছিল মির্জা ফখরুল বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে রাষ্ট্রপতি সে হয়তো হবেন, তাকে কিন্তু করা হয়নি এবং আজকে পর্যন্ত তার নামও শোনা যায়নি। আমরা বিভিন্ন মাধ্যমে যা শুনেছি, আপনিও শুনেছেন, আমিও শুনেছি, আমরা সবাই শুনেছি, এখন পর্যন্ত কোনো রাজনৈতিক ব্যক্তির নাম এখানে শোনা যাচ্ছে না। যেই আমলাতন্ত্র দীর্ঘদিন ধরে মার্কিন ডিপ স্টেট তাদের প্রতিনিধিদের দিয়ে সম্পূর্ণ করেছে, তাদেরকেই তারা আস্থা রাখছে। সেক্ষেত্রে বিএনপি কতটা আস্থায় থাকবে, কতটা থাকবে না, বিএনপির অভ্যন্তরে কতটুকু সমস্যা হবে হবে না, এটি একজন দর্শক জানতে চাচ্ছেন লালবদর শিল্পী গোষ্ঠী সম্পর্কে বলেন।
এটা আপনি বলতে পারবেন না, এটা বললাম। আসলে এখানে খুব সুস্পষ্টভাবে যেটি বলতে হয় যে শিল্পী গোষ্ঠী আর সংস্কৃতি কর্মী, শিল্পী গোষ্ঠী বলতে আমি যদি আরো একটু প্রিসাইজ করি, যারা লাল জুলাইয়ের আন্দোলনে সরকারের বিরুদ্ধে গিয়েছিল, আওয়ামী লীগ সরকারের সময় সকল সুবিধা পেয়েছে, হাইব্রিড আওয়ামী লীগ নেতাদের স্পন্সর পেয়েছে, তাদের সাথে থেকে ব্যবসা বাণিজ্য করেছে, দেশ বিদেশে ঘুরেছে, সব রকম সুবিধা নিয়েছে, তারা আসলে কেউ সংস্কৃতি কর্মী না। সংস্কৃতি কর্মী আর এই সেলিব্রিটি, এই দুটোর ভেতরে কিন্তু একটি মৌলিক পার্থক্য আছে। আপনাকে আমি এইটুকু বলতে পারি, মানুষের অধিকারের জন্য, গণতন্ত্রের অধিকারের জন্য রাজপথে হেঁটেছে, আন্দোলন করেছে এবং গণতন্ত্রের অধিকার আদায়ের জন্য সাধারণ মানুষের পক্ষে থেকেছে, সেরকম সংস্কৃতি কর্মীরা কিন্তু লাল জুলাইয়ের আন্দোলনে তারা যায়নি, তারা লাল হয়নি। তাদের অন্যতম প্রধান মানুষ আসাদুজ্জামান নূর গ্রেপ্তার, এখনো কারাগারে। প্রথম মামলার আসামি নাসিরউদ্দিন ইউসুফ, কামাল পাশা চৌধুরী গ্রেপ্তার হয়েছিলেন, মামুনুর রশিদ দেশ থেকে বাধ্য হয়েছিলেন, তাকে ডিম ছোড়া হয়েছে, তারপর তাকে মামলা দেয়া হয়েছে। সুতরাং রাজপথ, সুবর্ণ মুস্তাফার বাসা কিন্তু পুড়িয়ে দেওয়া হয়েছে, ভাঙচুর করা হয়েছে, একবার না একাধিকবার। তিনি দেশ ছাড়তে চেয়েছিলেন, তাকে দেশ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল, পরে চিকিৎসার জন্য তিনি দেশের বাইরে যান এবং তারপরে তিনি এখনো চিকিৎসাধীন অবস্থায় আছেন। সুতরাং যারা লাল হয়েছিল তাদেরকে সংস্কৃতি কর্মী বলার যেমন কোনো সুযোগ নেই, আবার তাদেরকে সাধারণ মানুষের পক্ষে, গণমানুষের পক্ষে ফিরিয়ে আনবার কোনো সুযোগও কিন্তু নাই। দে হ্যাভ টু পে হোয়াট দে হ্যাড ডান। মানুষকে তার কর্মের ফল ভোগ করতেই হয় এবং এই ভোগটা তাদেরকে করতে হবে। তাতে আমাদের একটু কষ্ট হবে, আমরা যারা সংস্কৃতি কর্মী, আমরা যারা নির্যাতিত হয়েছি, নিপীড়িত হয়েছি, তাদেরকে আমরা অবশ্যই স্মরণ রাখব, তাদের ভালো মন্দ সকল কিছুর সঙ্গে আমরা থাকব। আগামীতেও সংগ্রামে তাদেরকে আমরা রাজপথে সংস্কৃতি কর্মী হিসেবে পাব। সুতরাং সংস্কৃতি কর্মী আর শিল্পী, এই দুটো জায়গাতে একটি তফাৎ আছে। সকল শিল্পী সংস্কৃতি কর্মী নয়, কিন্তু মেলা প্রায় 40 বছর হতে চলেছে। সেই বইমেলার সঙ্গে সরাসরি সম্পৃক্ত থাকার পরেও নবী ভাইকে কিন্তু সেখান থেকে অব্যাহতি দেওয়া হয় এবং নবী ভাইকে অব্যাহতি দেওয়ার পরে নবী ভাই সেখানে বঙ্গবন্ধু বইমেলা শুরু করেন এবং এটি দ্বিতীয়বার হয়েছে। সেখানে বঙ্গবন্ধু স্মারক পদক দেয়া হয়, সেই পদকটি এবার জাফর ইকবাল স্যার পেয়েছেন। জাফর ইকবাল স্যার তো সেই মানুষ যে প্রথম শিক্ষকদের মধ্যে লিখেছিল যে এই বিশ্ববিদ্যালয় আমার না, আমি আর এই বিশ্ববিদ্যালয়ে যাব না, কারণ গেলে মনে হবে আমি যাদের দেখছি তারা কি আসলে রাজাকার। এই কারণে কিন্তু তাকে অসংখ্য বিপদের মুখোমুখি হতে হয়েছে। সুতরাং জাফর ইকবালের এই যে সম্মান পাওয়া, এই সম্মান পাওয়াটা আমাদের সংস্কৃতি কর্মীদের জন্য একটা অনুপ্রেরণার জায়গা হিসেবেই কাজ করে এবং মানে এত স্বস্তি, অনেক মানুষের এত তার লেখা পড়তে পড়তে বড় হয়েছেন যারা, তাদের জন্য বিশাল স্বস্তির বিষয় ছিল। আমি আপনাকে আমার মানে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক হিসেবে আমি নিয়মিতভাবে কিছু আয়োজন করতাম। তার মধ্যে একটি ছিল জাতীয় শিশু পুরস্কার, জাতীয় শিশু আবৃত্তি উৎসব। এই জাতীয় শিশু আবৃত্তি উৎসবের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় তিনটা জাতীয় শিশু আবৃত্তি উৎসবে আমরা কিন্তু প্রধান অতিথি হিসেবে স্যারকে আমরা পেয়েছি, স্যার এসেছেন। আমরা তৎকালীন নারী ও শিশু বিষয়ক মন্ত্রী
বর্তমানে স্পিকার ছিলেন, যিনি পদত্যাগ করলেন, জেলে গেলেন, ডক্টর শিরিন শারমিন চৌধুরীকে পেয়েছি। আমরা বাংলা একাডেমির সভাপতি সেলিনা হোসেনকে আমরা পেয়েছি। সুতরাং সংস্কৃতি কর্মীদের সঙ্গে যে শিক্ষক, বুদ্ধিজীবী, সুশীল সমাজের নিয়মিত যোগাযোগ সংস্কৃতি কর্মীদেরকে অনুপ্রাণিত করে, তাদের ভেতরে অন্যতম একজন মানুষ আমাদের জাফর ইকবাল স্যার, এবং তার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য আমরা কামনা করি। ভবিষ্যতেও তার সঙ্গে একসঙ্গে কাজ করবার ইচ্ছা আমাদের আছে এবং আশা করি এই সাহসী মানুষটিকে আমরা যদি পাই তাহলে আমাদের সংস্কৃতি কর্মীরাও সাহসী হবে এবং সংস্কৃতি কর্মীদের সাহস রাজনৈতিক কর্মীদেরও উজ্জীবিত করবে। আজকে শেষ প্রসঙ্গটা একটু আলাপ করি, হচ্ছে শেখ হাসিনার ফেরাটা নিয়ে প্রস্তুতি আপনি কি দেখেন রাগমুল্লাহ? প্রস্তুতি বলতে আসলে যেটা জরুরি ছিল সেটা হচ্ছে যারা রাষ্ট্র ক্ষমতায় থাকে তাদের ভেতরে ভয়টাকে পুরোপুরি সঞ্চার করানো, এবং যখন তারা ভয় পাবে তখন তারা ভুল করতে শুরু করবে। তো তারা যে ভয়টা পেয়েছে, শেখ হাসিনা যখন ঘোষণা দিয়েছেন তিনি ফিরবেনই, তখন কিন্তু তারা ভুল করতে শুরু করে। এই ভুল করার প্রক্রিয়াতে তারা জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের বিচার গত 45 বছর করেনি, হঠাৎ করে 45 বছর পরে আজকে এসে আবার নতুন করে বিচার, এবং তাও আবার কি প্রথমে বলেছে সামরিক আইন, যেটা এর আগে সামরিক আইনে হয়েছিল, এবং মুক্তিযোদ্ধা অফিসাররা যারা মুক্তিযুদ্ধকে রক্ষার জন্য, মুক্তিযোদ্ধা অফিসারদের রক্ষার জন্য জিয়াউর রহমানকে হত্যা করেছিল, তাদেরকে সামরিক আইনে বিচার করা হয়েছে। নতুন করে সামরিক আইনেই তার বিচার হবার কথা, যে গ্রেপ্তার হলো, তাকে এখন আবার আইসিটিতে নেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে আওয়ামী লীগের নেতাদের সঙ্গে তাদের যোগাযোগ আছে। একটি ভুল, ছোট মনে হচ্ছে, কিন্তু এটির বড় ফলাফল আপনারা দেখতে পাবেন। রাষ্ট্রপতি হিসেবে রাজনৈতিক নেতৃত্বকে উপেক্ষা করা, রাষ্ট্রপতি হিসেবে রাজনৈতিক নেতৃত্বকে কিন্তু আওয়ামী লীগও 2024 উপেক্ষা করেছিল। জিল্লুর রহমান দুঃসময়ে আওয়ামী লীগের নেতৃত্ব দিয়েছেন, শেখ হাসিনা বিদেশে দলের ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করেছেন, তিনি রাষ্ট্রপতি ছিলেন, হামিদ সাহেব রাষ্ট্রপতি ছিলেন, কিন্তু হঠাৎ করে একজন রাজনৈতিক ব্যক্তিত্বকে যে উপেক্ষা করা হলো, যে ভুলটা আওয়ামী লীগ করলো, যে কারণে 24 ঘটলো, সেই কারণে আপনার একই পথে কিন্তু বিএনপি আগাচ্ছে। সুতরাং এই যে ভুল তারা করছে, এই ভুলের রেজাল্ট গুলো আসতে শুরু করবে জুলাই আগস্টের 5 তারিখ পর্যন্ত। এই সরকার তো বিভিন্ন রকম আন্দোলনের বা আনন্দের মোডে থাকবে। বিশ্বকাপ শেষ হয়েছে, এখন জুলাই আগস্টের আনন্দের মোড, আমাদের জন্য শোক এবং সংগ্রামের পরিস্থিতি। সুতরাং এই শোক এবং সংগ্রামের পরিস্থিতি চলতে চলতেই আসলে বোঝা যাবে যে শেখ হাসিনার দেশে ফেরার জায়গাটার জন্য দেশ এবং দেশের কর্মী কতটা প্রস্তুত হয়েছে। আমরা স্ট্যাটিস্টিক্যালি জানি 70% মানুষ শেখ হাসিনাকে এখনই ফেরত চায়। শেখ হাসিনা আসুক, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আবার ঘুরে দাঁড়াক, এটা চায়। কিন্তু বাংলাদেশের জনগণের চাওয়ার প্রতিফলন কি বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থায় সকল সময় আমরা দেখতে পেয়েছি? যদি তাই দেখতে পেতাম তাহলে 71-এ তো বাংলাদেশটা স্বাধীনই হতো না, যুদ্ধের ভেতর দিয়েই তো স্বাধীন হতে হয়েছে। ঠিক একই রকম ভাবে আমরা যদি এই পরিস্থিতি, যা দেশের জনগণ শেখ হাসিনাকে চাচ্ছে, এই পরিস্থিতিটাকে বাস্তবতার দিকে যদি নিয়ে যেতে চাই, তাহলে এই সংগ্রামের এবং সাহসের যে অধ্যায়টা আমাদের জীবনে, এই অধ্যায়টাকে জারি রাখাটা জরুরি। শেখ হাসিনার শুধুমাত্র কথা বলা, শেখ হাসিনার সঙ্গে যারা কথা বলে এসেছে, তারা আপনাদের কয়েকজন আপনার আয়োজনে এসেছে, বিভিন্ন ভাবে তারা বিভিন্ন শোতে কথা বলছে, তাদের যে কথা বলা, তাদের যে সাহস, তাতেই কিন্তু আমরা বুঝতে পারছি যে পরিস্থিতি কতটা আওয়ামী লীগের অনুকূলে যাচ্ছে। কিন্তু ষড়যন্ত্র এই অনুকূলটাকে আরো কতটা প্রতিকূল করবে, এটা বোঝার জন্য কিন্তু আমাদের একটু অপেক্ষা করতে হবে বাড়ি ভাই।
এবং এই সময়টা পাওয়া যাবে, কিন্তু মানে অনেক আগে ঘোষণাটা দেওয়ার কারণে সময়টা পাওয়া যাবে কিন্তু। হ্যাঁ, আপনি দেখেন কোনো কিছুই তো থামাতে পারছে না, নিষেধাজ্ঞা দিয়ে থামাতে পারছে না, হত্যা করে থামাতে পারছে না, জেলে ভরে থামাতে পারছে না। খুব ছোট্ট করে ঘটলো, হাসান লকিনুর 10 বছরের সাজার পরে কিন্তু জাসদ একটা মিছিল করেছে। জাসদ কিন্তু 14 দলের অংশ। রক্তচক্ষুকে উপেক্ষা করে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ কিন্তু 5 আগস্টের পর থেকেই আছে, কিন্তু অন্যান্য রাজনৈতিক দলগুলো কিন্তু ছিল না রাজপথে। সেখানে ছোট্ট করে জাসদের অংশগ্রহণ কিন্তু আমরা দেখতে পেয়েছি। আপনাদের অপেক্ষা করতে হবে ওয়ার্কার্স পার্টির নেমে আসার জন্য, আপনাদের অপেক্ষা করতে হবে কি বলে আপনার কমিউনিস্ট পার্টির রুহিন হোসেন প্রিন্সদের অংশের রাজপথে নেমে আসার জন্য। এই 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 প্রক্রিয়াগুলোর ভেতর দিয়েই আসলে সংগ্রামের এবং শপথের সময়গুলো নির্ধারিত হয়, এবং অনেক দফা আমরা দেখতে থাকবো। কিন্তু এই অনেক দফা করতে করতে একটা সময় এসে এক দফা হবে। এই এক দফা হচ্ছে বিএনপির বিদায়, অথবা এই এক দফা হচ্ছে শেখ হাসিনার আগমন। শেখ হাসিনার আগমন যখন একটা দফা হবে, তখন আপনি নিশ্চিত থাকতে পারেন যে সেই শক্তিকে ঠেকানোর ক্ষমতা বাংলাদেশের কোন রাজনৈতিক কিংবা সামরিক শক্তির নেই। এটাই জনতার শক্তি, এটাই আওয়ামী লীগের শক্তি। এবং এই শক্তিকেই তারা ভয় পায় বলে এই আওয়ামী লীগের সময়ে ভুল নিয়োগ, কিন্তু একটি সাংবিধানিক নিয়োগ, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। এই কথাটা তো আমার না, ওবায়দুল কাদের দলের যিনি সাধারণ সম্পাদক, তিনি তো আওয়ামী লীগের নির্বাহী কমিটির মিটিং এ শেখ হাসিনার উপস্থিতিতেই বলেছেন যে চুপ্পুকে রাষ্ট্রপতি করা ভুল হয়েছিল। সুতরাং একটি ভুল সিদ্ধান্ত, কিন্তু সেই সিদ্ধান্তটা সাংবিধানিক ছিল। বিএনপি এতদিন সাংবিধানিক প্রক্রিয়াতে থাকার জন্য তাকে রাখলো, কিন্তু এখন এসে সরাসরি শেখ হাসিনা কর্তৃক নিয়োগপ্রাপ্ত বলে চুপ্পুকে বাদ দিয়ে মার্কিন ডিপ স্টেটের লোক, সেটা নাসিমুল গনি হোক কিংবা সেটা আব্দুস সবুর হোক। তবে যতটুকু আমরা জানতে পেরেছি, খলিলুর রহমানের ব্রাদার ইন ল হচ্ছে নাসিমুল গনি। নাসিমুল গনির হওয়ার সম্ভাবনাই বেশি। এবং এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি ঘটনা ঘটতে যাচ্ছে। এই রাষ্ট্রপতির নতুন নিয়োগ ঠিক ওই সময়ে এই সাউথ এশিয়ার দায়িত্বপ্রাপ্ত যে আমেরিকান অ্যাম্বাসেডর, যিনি দিল্লিতে আছেন, তিনি বাংলাদেশ সফরে আসছেন। এনসিপির নেতার সঙ্গে কিন্তু মার্কিন রাষ্ট্রদূত, ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত কিন্তু দেখা করেছে। এই জুলাইয়ের ভেতরেই এই সকল ঘটনাগুলো কিন্তু ঘটছে। এবং ইউনূস যে প্রক্রিয়াতে গিয়েছিল, কি বলে, সে বিদেশ সফর করে এসে রাষ্ট্রপতি চুপ্পুর কাছে যেত না। আমরা তারেক রহমানকে প্রথম দিকে দেখেছি সে যেত, কিন্তু চায়না থেকে ফিরে এসে সে শাহাবুদ্দিন চুপ্পুর সঙ্গে দেখা করতে যায়নি। সুতরাং এই অসৌজন্যমূলক আচরণগুলো যে নির্দেশনা দেয়, তাতে হচ্ছে রাষ্ট্রপতি পরিবর্তন হতে যাচ্ছে। কে পরিবর্তিত হয়ে আসবে, সেক্ষেত্রে আমার যতটুকু ধারণা এবং আমি যেই ইনফরমেশন গুলো এখন পর্যন্ত পেয়েছি, হয়তো আর 24 ঘন্টার ভেতরে বা 48 ঘন্টার ভেতরে আরো স্পষ্ট হবে। তাতে ক্যাবিনেট সেক্রেটারি নাসিমুল গনি চূড়ান্ত হতে যাচ্ছে বলে আমি শুনতে পেয়েছি। এবং তিনি মার্কিন ডিপ স্টেটের সরাসরি লোক, যিনি ইউনূস সরকারে ছিল, যিনি খালেদা এই তারেক রহমানের সরকারে আছে। খলিলুর রহমান বিএনপি রাজনৈতিক দল হিসেবে তাকে চায় না, তারপরেও তিনি আছেন, এবং সেখানেই আছেন তাও না, তিনি জাতিসংঘে আছেন, সাধারণ পরিষদের 1 বছরের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন। তিনি এবং তার ব্রাদার ইন ল, এরা বাংলাদেশের রাজনীতিতে, আন্তর্জাতিক রাজনীতিতে খুব গুরুত্বপূর্ণ দুটি জায়গা, একটি রাষ্ট্রপতি এবং একটি পররাষ্ট্রমন্ত্রী, এই দুটো জায়গা তারা দখল করে নিতে চায়।